আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলা ও সবাইকে টিকা নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারে থাকাকালীন প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছে, কারণ তাদের কাছে ক্ষমতা ভোগের বস্তু ছিল। জোর দেন স্বাস্থ্যসহ সব খাতে গবেষণার উপর। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু সরকারের ভূমিকার কথা। তবে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাবমেরিন কেবলে যুক্ত না হওয়া, নরওয়ের কাছ থেকে কম্পিউটার না কেনা সহ নানানভাবে দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছে বলেও জানান শেখ হাসিনা। সাধারণ জনগণের কি প্রয়োজন সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। ক্ষমতাটাকে ভোগ করা এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটাই ছিল তাদের একটা দিক। এ সময় কৃষি, শিক্ষাসহ নানান খাতে গবেষণায় তার সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষভাবে জোর দেন স্বাস্থ্য খাতে গবেষণার ওপর। বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির এই যুগে যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে, তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করতে পারছে। কাজে আমাদের উন্নতি করতে হলে অবশ্যই গবেষণা একান্তভাবে প্রয়োজন। তবে আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি গবেষণা, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা আসলে আমাদের দেশে খুব কম হচ্ছে। হাতে গোনা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। তবে এই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার। করোনার নতুন ধরনের হাত থেকে বাঁচতে জনগণকে সচেতন হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন একটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একটা পরিবার সহ কিন্তু আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, এবং আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনাগুলি সবাই মেনে চলবেন, সেটাই আমি চাই। আর যারা টিকা নেননি, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের কারণেই দেশ এখন ডিজিটাল, এমনকি খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ বলে জানান তিনি। প্রজন্মের পর প্রজন্মকে সুন্দর জীবন উপহার দিতেই ১০০ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। তবে অন্যান্য গবেষণায় রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। করোনা প্রতিরোধে রাজধানী সহ সারা দেশে সরকার ঘোষিত বিধিনিষেধ আজ থেকে কার্যকর করা হয়েছে। মন্ত্রিপরিষদ ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে বাসার বাইরে বেরোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে সকাল থেকে রাজধানীতে অনেককেই মুখে মাস্ক না পরে বের হতে দেখা গেছে। অনেক স্থানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের মতো অনেকেই রাস্তায় বের হয়েছে মাস্ক পরিধান ছাড়াই। বেশিরভাগেরই মাস্ক পরায় অনীহা দেখা গেছে। এদিকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এসব ভ্রাম্যমাণ আদালত। মুখে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি না মানলে শাস্তির আওতায় আনা হচ্ছে তাদের। এছাড়া আজ থেকে নিষিদ্ধ রয়েছে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ এবং রেস্তোরাঁয় খেতে গেলে দেখাতে হবে করোনা টিকার সনদ। তবে গণপরিবহনে অর্ধেক ভাড়ার বিধানটি কার্যকর হবে শনিবার থেকে। রাজধানীর বনানীতে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শেখ মহিউদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। মহিউদ্দিন, ১১ দফা বিধিনিষেধ কতটুক কার্যকর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এবং প্রশাসনের তৎপরতা কি চোখে পড়ছে আপনার? বাবু, প্রশাসনের যে তৎপরতার কথা বলছেন, আমার চোখে এখন পর্যন্ত, আমি সেই কারণ বাজার হয়ে কলাবাগান হয়ে এই বনানী পর্যন্ত এসেছি, প্রায় সকাল থেকেই সারা ঢাকায় চষে বেড়াচ্ছি। কিন্তু এই আলাদা করে আজকের যে কার্যক্রম, অর্থাৎ এই মাস্ক পরতে তাদের যে বিধিনিষেধ, অর্থাৎ এগুলো মানানোর জন্য জনগণকে সচেতন করার জন্য যেই মোবাইল কোর্টের কার্যক্রম, সেগুলো খুব একটা চোখে পড়েনি। বিআরটি এর যে রুটিন ওয়ার্ক, সেটি একটি রয়েছে বনানীতে, এবং পাশাপাশি আমি খবর নিয়েছিলাম, দেখছি আসলে বাসে কিংবা জনগণ যেখানে হাঁটাহাঁটি করছেন, চলাফেরা করছেন, এই আগের দিনের মতোই সেরকম কোনো আহামরি করে আলাদা করে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সেরকম কোনো সচেতনতা মানুষের মধ্যে লক্ষ্য করা যায়নি। আমি আসলে এখানকার যে রেস্তোরাঁগুলো রয়েছে বনানী, বেশ কিছু রেস্তোরাঁ, অনেকটি রেস্তোরাঁ আমি খবর নিয়েছি, সেখানে দেখেছি, ভিতরে ঢুকে দেখেছি স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো বালাই নেই। তবে রেস্তোরাঁয় প্রবেশ করার ক্ষেত্রে যেই সনদ দেখানোর কথা রয়েছে, সেই নির্দেশনা তাদের কাছে যে পৌঁছেনি তারা বলছেন রেস্তোরাঁ মালিক পক্ষের পক্ষ থেকে তাদেরকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে করোনার সনদ থাকতে হবে কিংবা সেই পরীক্ষা করতে হবে। এই ব্যস্ততা তাদের মাঝে নেই, এবং যারা ঢুকছেন
তাদের মাঝেও সে ধরনের কোনো আলাদা করে কোনো সচেতনতা নেই। তারা কোনো টিকা কার্ডও প্রদর্শন করছে না, যে যার মতো করে ঢুকছেন, খাচ্ছেন এবং মাস্ক আছে কি নাই সেই বিষয় নিয়ে তাদের উদাসীনতা লক্ষ্য করা গেছে। আর রাস্তাঘাটে মানুষের চলাচল যেমন ছিল, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে হ্যাঁ, ওমিক্রনের সংক্রমণ বাড়ছে, কিন্তু যেহেতু মৃত্যুর রেশিওটা কম, তাই তাদের মাঝে তেমন একটা সচেতনতা খুব একটা কাজ করছে না। তাই আলাদা করে যেহেতু মানানোর জন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না এবং মানুষজন সেরকম সচেতন নয়, তাই বলা চলে আসলে খুব একটা কার্যকর হচ্ছে বলে মনে হচ্ছে না আমি যা দেখেছি এখন পর্যন্ত। বাবু, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জানছিলাম করোনার বিধিনিষেধের খবর। আর মাত্র 3 দিন পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, তাই নির্বাচনে প্রচারণায় মুখরিত পুরনো নগরী। আগামী 16 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী দলীয় নেতাকর্মীদের সাথে নগরীর 16 নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করে। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। অপরদিকে সকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কর্মীদের সাথে নিয়ে নগরীর 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি কর্মীদের গ্রেফতার অভিযোগ করেন। নির্বাচন সুষ্ঠু রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নির্বাচনের আরও খবর জানাতে এখন যাচ্ছি নারায়ণগঞ্জে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। মুকসিমুল, আজ নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, আর এই নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে আগ্রহ কতটুকু? হ্যাঁ বাবু, নির্বাচনী প্রচারণা অন্য দিনগুলোর মতোই চলছে, তবে নির্বাচনের প্রচারণার শেষ দিনের আগের দিন অর্থাৎ আগামীকাল নির্বাচনী প্রচারণা শেষ হবে এই বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের, যে কারণে আজকে শেষ দিনের আগের দিন নির্বাচনী প্রচারণা সকাল থেকেই বেশ উৎসবমুখর পরিবেশেই প্রচারণা চলছে বলা যায়। বিশেষ করে নগরীর প্রধান দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং তৈমুর আলম খন্দকার দুজনের পক্ষ থেকেই প্রচারণা চালানো হচ্ছে এবং পাল্টাপাল্টি অভিযোগ যেটি তারা গত কয়েকদিন ধরে করে আসছেন সেটিও ছিল। আজকে সকালে নির্বাচনী প্রচারণা যখন শুরু করেন স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, তিনি অভিযোগ করছেন যে তার পক্ষে যারা প্রার্থী এজেন্ট এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে এবং এজন্য তিনি আন্তর্জাতিক গণমাধ্যম সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু প্রত্যুত্তরে আবার সেলিনা হায়াৎ আইভী বলেছেন যে সুষ্ঠুভাবেই এখন পর্যন্ত কার্যক্রম চলছে, যদি কোথাও কোনো সমস্যা হয় সেটি দেখবে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনও তৎপরভাবে ভূমিকা রাখবে। এর পাশাপাশি যদি বলি, আজকে থেকে 11 দফা সরকারের নির্দেশনা পালন করা হচ্ছে বা শুরু হয়েছে, যেটি করোনা মোকাবেলায়, সেই জায়গা থেকে দেখলে বলা যায় যে নগরীতে আমরা সিটে ফোটাও দেখছি না, মানুষের স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন এবং সব মিলিয়ে বলা যায় নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে সেরকম একটি প্রস্তুতি দুই পক্ষ থেকেই চলছে। কিন্তু করোনা কিংবা স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগের শেষ প্রচারণায়। তো বাবু, এই হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে জানছিলাম সিটি নির্বাচনের প্রচারের খবর। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার ইলুমদি বাগবাড়ি এলাকায় পুলিশ 3 জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন মফিজুল, জমিরুল ও নবী। পুলিশ জানায় ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির অভিযোগে তাদের আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন ও 1 জন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা জানান, নিহত 3 জন ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত মফিজুলের মা অভিযোগ করেন, তার ছেলে প্রতিদিন রূপগঞ্জের গাউসিয়া এলাকা থেকে গার্মেন্টসের শ্রমিকদের আনা নেয়া করে। গতকাল রাত 10টায় লেগুনা নিয়ে বের হয়। ছেলেকে হত্যার অভিযোগ করেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ছেলেটাই হাসবা ভোর 4টা বাজে উঠে মুখ দিছে, মুখ মাছ ধুইয়া ঘর গিয়া কাপড় চোপড় ভিন্দা করতে পারে। আমি আবার ঘর খালি ঘুমাইতে জাগছি, জাগিয়া উঠছি, উঠতে দরজাটা মেলে চাই দিয়ে আমার জায়গা। ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 19 জন। ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সিলেট মহাসড়কের কসবায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে। সকালে এই মহাসড়কের খারেরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জে মেঘলা পরিবহনের যাত্রীবাহী বাস শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে
বেজগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। আহত 10 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে গত রাতে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস মাদারীপুরে যাওয়ার পথে মঠের বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে অটোচালক কামাল ফরাজি মারা যান। আহত হন 5 জন যাত্রী। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরকে লক্ষ্য করে এই হামলা করা হয়। মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য নির্ধারিত রাস্তার পাশে একটি নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণটি ঘটে। এদিকে এই হামলার পেছনে কারা জড়িত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এছাড়া এ ঘটনায় আরও 15 জন আহত হয়েছে। বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 28 লাখের বেশি মানুষ। এছাড়াও মারা গেছেন 8,000-এর বেশি করোনা রোগী। জার্মানিতে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় দেশটিতে 80,430 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন 384 জন। জার্মানিতে মহামারী শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এদিকে বুধবার থেকে আবারও বেড়েছে ভারতে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গতকাল আক্রান্তের সংখ্যা প্রায় 2.5 লাখ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল সৌদি আরব। সর্বশেষ 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 5,362 জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, ওমিক্রন সংক্রমণে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি ডেল্টা ধরনের চেয়ে কম হলেও ওমিক্রনকে একটি বিপজ্জনক ভাইরাস হিসেবেই দেখছে, বিশেষ করে যারা এখনও টিকা নেয়নি তাদের জন্য। আফ্রিকার দেশ জিম্বাবুয়েকে করোনা ভাইরাসের 1 কোটি ভ্যাকসিন দেবে চীন। বুধবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বেশিরভাগ আফ্রিকান দেশের মতো জিম্বাবুয়েতেও টিকাদানের হার অনেক কম। পর্যাপ্ত পরিমাণে টিকার অভাবের পাশাপাশি ভ্যাকসিন নিয়ে নাগরিকদের মধ্যে সংশয় বা উদাসীনতা রয়েছে। জিম্বাবুয়েতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গুয়ো শাওচুন জানিয়েছেন, 2022 সালে কয়েকটি ব্যাচে জিম্বাবুয়েতে 1 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে তার দেশ। ক্রিকেট। শুক্রবার হোবার্টে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের 5ম ও শেষ টেস্ট। এটি হতে যাচ্ছে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট। এই নিয়ে এবারের অ্যাশেজে দ্বিতীয় দিবারাত্রির টেস্ট খেলছে 2 দল। খেলা শুরু হবে সকাল 10টা থেকে। এরই মধ্যে অ্যাশেজ সিরিজের মীমাংসা হয়ে গেছে। গত 4 টেস্টের প্রথম 3টি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে 2 দলের সবশেষ টেস্টটি ড্র হয়েছে। প্যাট কামিন্সের লক্ষ্য শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করা। অন্যদিকে প্রাণপণ চেষ্টায় একটা ম্যাচ ড্র করতে পারা জো রুটের ইংল্যান্ড হোবার্টে নামতে যাচ্ছে জয়ের পণ করে। এবারের অস্ট্রেলিয়া সফরে ব্যাটারদের চরম ব্যর্থতায় ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে ইংলিশদের। শেষ ম্যাচেও বড় চ্যালেঞ্জ থাকতে ইংল্যান্ডের ব্যাটারদের জন্য। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।